রাজ্য রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, কারণ একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল চ্যালেঞ্জ করলেন। আপনাদেরকে মনে করিয়ে দিই, 2021-এ নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে। হাইকোর্টে সেই মামলা এখনো চলছে। 2026-এ ভবানীপুরে 15,000-এরও বেশি ভোটে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তিনি এবার হাইকোর্টে গেলেন। আর কি কি অভিযোগ নিয়ে গেলেন, কি আবেদন নিয়ে গেলেন, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দুটো সাধারণ নির্বাচন 2021-এর পর 2026 সালেও তিনি ইলেকশন পিটিশন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যার বিরুদ্ধে মামলা করলেন শুভেন্দু অধিকারী, তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। ভবানীপুরে 15,105 ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে, এবং ভবানীপুরের মানুষের যে জনাদেশ, সেই জনাদেশে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করেছে তা একেবারেই নাপসন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার অভিযোগ নির্বাচনে গণনায় কারচুপি হয়েছে। এছাড়াও একাধিক জায়গাতে নির্বাচন কমিশনকে কার্যত কোনো একটা সময়কে ম্যানিপুলেট করতে দেখা গেছে বিভিন্ন বিষয়ে, এমনটা তার অভিযোগ রয়েছে। তাই নির্বাচনের কাউন্টিং সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত ইলেকট্রনিক পাশাপাশি অন্য যে সমস্ত নথি, সেগুলিকে সংরক্ষণ করার আবেদন রয়েছে তার। এবং ভবানীপুরের যে ফলাফল, সেই ফলাফল চ্যালেঞ্জ করে তিনি মামলা করছেন, কারণ এই ফলাফল তিনি মানেন না। নির্বাচন কমিশন যেভাবে ফলাফল ঘোষণা করেছে সেখানেও তার আপত্তি রয়েছে। কাজে শুধুমাত্র পুনর্গণনা নয়, তার যে অভিযোগগুলি রয়েছে কাউন্টিং কারচুপি বা আদার্স বিষয়গুলি নিয়ে, সেগুলি কলকাতা হাইকোর্টের এজলাসে তার বিচার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার মামলার কারণ শুভেন্দু অধিকারী জয়ী প্রার্থী, তার বিরুদ্ধে এই মামলা, অবশ্যই এই মামলায় ইলেকশন কমিশনও অবশ্যই বিবাদী হিসেবে সংযুক্ত হবে। তবে এক্ষেত্রে তুমি যেটাকে শুরু করলে, রাজ্য রাজনীতির ইতিহাসে এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল। আজ 2021 নন্দীগ্রাম এবং 2026 ভবানীপুর, এই দুই বিধানসভা নির্বাচনে, পরপর দুটো আলাদা বিধানসভা নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। দুজনের ক্ষেত্রেই দুবার লড়াই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পর্যুদস্ত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে এবং রাজ্য রাজনীতির ইতিহাসে একটা নজির তৈরি করেছেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী পরপর দুবার তিনি সিটিং চিফ মিনিস্টারকে হারিয়েছেন। একদম অর্ণব, আসবো তোমার কাছে আসবো, কারণ আমরা এই নিয়ে রিয়াকশন নিয়েছিলাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের। কারণ পরপর দুবার একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে তিনি হার মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে হার, সেটাকে চ্যালেঞ্জ করে গেলেন। কি বলছেন বিজেপির মুখপাত্র? মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই একটা সাধারণের থেকে অসাধারণ উচ্চতায় বিচরণ করেন। দুবার হেরে গিয়েও, একবার নন্দীগ্রামে হেরে সেবারও মামলা করেছিলেন, মামলা চলছে। আর এবারে ভবানীপুরে হেরে আবার উনি মামলা করতে গিয়েছেন। মামলার যে ফলশ্রুতি আসবে, তারপরে দেখবো যে এক বেরোর হারমোনিয়াম নিয়ে উনি গাইছেন, হার মারা হার পড়াবো তোমার গলে। মানুষ জানে উনি হেরেছেন, উনি আর নেই, উনি ইতিহাসে পরিণত হয়েছেন, নিজের দলকেও ইতিহাসে পরিণত করেছেন। 15 বছরের দুঃস্বপ্নের, দুঃশাসনের যে সময়, সেটা একটা কালো ইতিহাস হয়েই রয়ে গেল। হাইকোর্টে নজিরবিহীন তো বটেই, রাজ্য রাজনীতিতেও নজিরবিহীন। একই প্রার্থীর বিরুদ্ধে তার জয়কে চ্যালেঞ্জ করে, ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করলেন আরেক প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং 2021-এর মামলা তো এখনো চলছে। অর্ণব, একেবারে তাই। 2021 সালের যে নির্বাচনী পিটিশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মামলা 2021 সালের 1 নম্বর ইলেকশন পিটিশন ছিল এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার মামলা। এবং সেই মামলাতে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই অভিযোগ ছিল যে রাজ্য সরকার যেভাবে প্রভাব খাটাচ্ছে, অর্থাৎ বিশেষ করে জেলা শাসক যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলায়, তাতে এই রাজ্যে এই ইলেকশন পিটিশনের মামলার সঠিক নিরপেক্ষ বিচার হবে না এবং জল গড়ায় সুপ্রিম কোর্ট। একটু তোমাকে বিরত করছি। এই মুহূর্তে বিধায়ক, বরানগরের বিধায়ক সজল ঘোষ, তিনি আমার সঙ্গে আছেন। সজল, নজিরবিহীন রাজ্য রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, হাইকোর্টেও নজিরবিহীন ঘটনা। একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী গেলেন হাইকোর্টে। কি বলবেন?
না না, কোর্টে গেছেন এটা বড় খবর নয়। নজিরবিহীন ঘটনা, সামনেবার আবার হারার পর ওটা হ্যাট্রিক হবে, সেটা আরেকবার নজিরবিহীন ঘটনা হবে, তারপরে উনি কোর্টে যাবেন, এটা কথা নয়। আমার কাছে জিজ্ঞাসা আছে আবার আপনাদের কাছে, এটা হচ্ছে উনি যে গেছিলেন হাইকোর্টে, তা উনি কি কালো কোট পরে গেছিলেন না সাদা শাড়ি পরে, এটা জানার ইচ্ছে আছে। ওনার উকিলের নাম কি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় না নতুন উকিল নেওয়া হয়েছে, সেগুলো জানার ইচ্ছে আছে। আর যদি বলেন যে আমার রিয়াকশন কি, আমি বলবো উনি তো নিজে কাউন্টিং এর দিন কাউন্টিং হলে ছিলেন, কাউন্টিং হলে নিজে কাউন্টিং এর দিন ছিলেন, সেখানে কেন তিনি প্রতিবাদ করে আসেননি, তার কমপ্লেনটা রেজিস্টার করেননি? নিশ্চয়ই হাইকোর্টে যেতে পারেন, সেই মামলা নিশ্চয়ই হবেও, মামলা গ্রাহ্য হবে, গ্রহণ হবে, হবে, সবকিছু হবে, ফলাফলও কি হবে সে মামলা সেটা আমরা জানি। আমার যেটা বক্তব্য হচ্ছিল, নন্দীগ্রামের মামলা এখনো চলছে। হ্যাঁ, তো হবেই, তো সেটা তো অ্যাকসেপ্টেড হবে, এবং আমরা চাইও হোক। ফলাফল যেমন দুবার হেরে দুবার কোর্টে গেছেন, দুবার ফলাফলও একই পাবেন। তো আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে যে যখন উনি ভোটের দিন কোনো কমপ্লেন করেছেন যে ইভিএম এ গন্ডগোল হচ্ছে, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, করেননি। কাউন্টিং এ কমপ্লেন করেছেন, করেননি। হ্যাঁ, এতদিন বাদে ওনার ঘুম ভাঙলো কেন? ঠিক আগেরটাও কিন্তু এরকম মাঝখানে পরে ওনার ঘুম কাউন্টিং এর ভেঙেছিল। দিন কিন্তু বলেছিলেন যে আমাকে মারতে মারতে বের করে দিয়েছে। আচ্ছা, কোথাও রেজিস্টার করেছেন? সাংবাদিক দেখলেই মনে হয় ওনার পেটে ব্যথা, বুকে ব্যথা, হাতের আলনা ভাঙা, মাথার খুলি ভাঙা, এসব মনে হয়, সারা শরীরে অপারেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি উনি এফআইআর করেছিলেন? এটা নিয়ে উনি মেডিকেল করেছিলেন? ওনাকে মারতে মারতে বার করে দেওয়া মানে এখানে যে ভোট চুরি হয়েছিল সে কথা বলেছিলেন? সাংবাদিকদেরও সে কথা বলেন, সাংবাদিকদেরও সে কথা বলেননি। হ্যাঁ, ওনার সাংবাদিক দেখলে ওনার অনেক কিছু মনে হয়, স্টেজে উঠলেই ওনার ইনশাআল্লাহ বলতে ইচ্ছে করে। 1500 কিলো বাচ্চার কথা মনে পড়ে, 1120 কোটি টাকা, 1500 কিলো বাচ্চা, 1120 কোটি টাকার ব্রিজ, স্টেজে উঠলেই ওনার মনে পড়ে। স্টেজের কথা গ্রাহ্য করবেন না। বেশ, অনেক ধন্যবাদ। রাজ্য রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, হাইকোর্টেও নজিরবিহীন ঘটনা, এরকম ভাবে একই জয়ী প্রার্থীকে জয়কে চ্যালেঞ্জ করে মামলা, হারকে চ্যালেঞ্জ করে মামলা। অর্ণবের সাথে কথা বলবো। অর্ণব, এখনো পর্যন্ত কোনো ডেট, শুনানির আবেদন গৃহীত? দেখো, এই মামলাগুলি এখনো বেশ নির্দিষ্ট হয়নি, এবং ইলেকশন পিটিশন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তা নথিভুক্ত করলেন, এবং এই নথিভুক্ত করার পর প্রধান বিচারপতি যে কোনো একটি একক বেঞ্চে এই মামলা যাবে, এবং যেহেতু অরিজিনাল সাইডের মামলা বলা হয়, এবং সেই মামলা নির্দিষ্ট একক বেঞ্চ কোনো বিচারপতি তার বিচারের ভার পাবেন। এক্ষেত্রে আরো একটা বিষয় আছে অয়ন্দা, আচ্ছা, যে তৎকালীন সময়তে 2021 সালে নন্দীগ্রামে মামলা করার সময় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি বিজেপি হয়ে গেছে, তার বেঞ্চে মামলা রাখা যাবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা রিজার্ভেশন আছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। কাজে এইরকম কিছু সিলেকশন প্রধান বিচারপতিকেও করতে হবে। কাজে সব মিলিয়ে প্রধান বিচারপতি যিনি মাস্টার অফ রোস্টার কলকাতা হাইকোর্টের কোন বিচার ভার কোন বিচারপতি পাবেন সেটা ঠিক করেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি বেঞ্চ নির্দিষ্ট করার পরেই বিষয়টি স্পষ্ট হবে। তবে সেটা বেশ কিছুটা সময় লাগবে, মামলা কবে আছে এই বিষয়টি নির্দিষ্ট হতে। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি হয়। আমরা এই খবরে আরো কিছু খবরে থাকবো, তুমি সঙ্গে থাকো।